আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ হোসেন সাকিব। আম চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করেছি। ওকে? সো তোমাদেরকে FBM ক্লাসরুম থেকে স্বাগতম। আজকে আমরা দেখব উচ্চতর গণিতের ১ম অধ্যায় সাইটো ফাংশন নিয়ে আরকি। আচ্ছা, এখন দেখো আমাদের অধ্যায় ১ হায়ার ম্যাথের এটা জেনারেল ম্যাথও আছে সেম অধ্যায় সেম নামে তোমাদের অধ্যায়টা জেনারেল ম্যাথও আছে। আমরা শুধু হায়ার ম্যাথ ওইখানে লিখে দিয়েছি। হায়ার ম্যাথ নবম দশম শ্রেণী এসএসসি অধ্যায় ১ সাইটো ফাংশন নিয়ে পড়বো। এদিকে কি, কি টপিক আছে আমি এখানে লিখে ফেলেছি অলরেডি। আচ্ছা দেখো অনুশীলনী ২ টা আছে অলরেডি এখানে ১.১ এবং ১.২ ২ টা। মাত্র ২ টা অনুশীলনী। আচ্ছা। তো বেটার হচ্ছে তোমরা এই হায়ার ম্যাথের সাইটো ফাংশন করার আগে তোমরা যদি জেনারেল ম্যাথের সাইটো ফাংশন করে আসতে পারো তাহলে একটু বেটার। না করলেও সমস্যা নাই। আমি ধারাবাহিকভাবে সবকিছু সুন্দরভাবে বেসিক সহ আলোচনা করব আরকি। তো ১.১ টা হচ্ছে সেট সম্পর্কিত আর ১.২ টা হচ্ছে ফাংশন সম্পর্কিত। বুঝে আসছে? তো এখানে কি, কি পড়াশোনা করব? এই যে ১.১ এর সেট নিয়ে সেট কি চিনবো। সাথে বিভিন্ন প্রকার সেট শিখবো। এই যে পূরক সেট, উপসেট, প্রকৃত উপসেট, আ নিস আ ফাঁকা সেট। তারপর এই রিলেটেড যত কিছু আছে আমরা এখানে পড়ে ফেলবো। ওকে? তো এরপর আরেকটা অংশ, যে ১ম অংশ এটা পড়বো। ২য় অংশে ব্যানচিত্র কি চিনবো। এরপর হচ্ছে সেটের সংযোগ, শ্যাডো সেট কি, সেটের সংযোগ দেখবো, সেটের শ্যাডো দেখবো। ওকে? ইন্টারসেকশন ইংলিশে বললে। তারপর হচ্ছে কার্টেসীয় গুণজ কি, কিভাবে করে দেখবো। তারপর হচ্ছে বিভিন্ন বিধি বা সূত্র। সেট রিলেটেড বিভিন্ন বিধি বা সূত্র আছে আমাদের বইতে, এগুলো আমরা সব এখানে দেখব। ঠিক আছে? ৩য় অংশ এখানে। ৩য় অংশতে আমরা সমতুল সেট দেখবো। তারপর ব্যবধি দেখবো। তারপর হচ্ছে শান্ত ও অনন্ত সেট দেখবো। তো এটা করলে আমাদের ৩য় অংশ শেষ হবে ১.১ এ। তারপর হচ্ছে লাস্ট অংশ, সেটা হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে সেট। কিছু বাংলা ম্যাথ থাকবে বাংলা কথা দিয়ে। তো ওগুলো কেমনে সমাধান করবো সেট দিয়ে সেগুলো আমরা এখানে দেখব। তাহলে এগুলো সব করলেই তারপর কিছু ম্যাথ করব। ম্যাথ করলে আমাদের অনুশীলনী ১.১ টা শেষ হবে। বুঝে আসছে? তারপর হচ্ছে ১.২ এটা হচ্ছে ফাংশন সম্পর্কিত। তো প্রথমে দেখবো অন্বয় বা রিলেশন কি ইংলিশে বললে। তারপর হচ্ছে ফাংশন কি এবং ফাংশন রিলেটেড যত টার্ম আছে, ফাংশন রিলেটেড যত টার্ম আছে সব আমরা এখানে দেখে ফেলবো। তারপর হচ্ছে বিপরীত ফাংশন কেমনে বের করে কি হাবিজাবি সব এখানে দেখবো। তারপর হচ্ছে একক ফাংশন এখানে দেখবো এবং ফাংশনের লেখচিত্র একই সাথে এখানে দেখবো। ঠিক আছে? তারপর কিছু ম্যাথড করবো। পুরা অনুশীলনী পুরো অধ্যায় শেষ হয়ে যাবে। ওকে? সো এটা আর কি অনুশীলনী শেষ হওয়ার পরপরই আমরা এখানে ম্যাথ করবো আর কি। ম্যাথ তো টপিক বুঝানোর সাথে সাথে টপিক বুঝতে যে আমরা উদাহরণ বা কিছু কাজ কিছু কয়েকটা ছোটখাটো অঙ্ক তো এখানে করবোই। এর বাইরে বিস্তারিত আরো কিছু অনুশীলনের ম্যাথ বা অন্য কোনো ম্যাথ থাকলে আরো যদি করতে হয় আমরা এখানে করে ফেলবো। লাস্ট এখানে ম্যাথ করবো। ক্লিয়ার? তো আমরা এভাবে করলেই অধ্যায়টা শেষ হবে পুরোপুরি। অনুশীলনী অনুশীলনী ১.১ এখন প্রথমে দেখবো আমরা সেট। আমরা দেখবো প্রথমে হচ্ছে সেট কি, বাস্তব বা চিন্তার জগতের বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। আমাদের সংখ্যাটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে মানে বুঝাটা ইম্পর্টেন্ট আর কি। মানে আমরা সেট মানে আমরা যেটা বলতে পারি যে কোনো কিছু হইতে পারে, সেটা বাস্তব বা চিন্তা জগতের হইতে পারে, বাস্তব জগতের হইতে পারে, চিন্তা জগতের হইতে পারে। যে বস্তু সুনির্ধারিত সংগ্রহ, ঠিক আছে, সেগুলোকে আমরা সেট বলি। যেমন আমরা বলতে পারি যে জোর জোর সংখ্যা আছে, তাহলে যতগুলো জোর সংখ্যা আছে সবগুলো নিয়ে একটা
গ্রুপ করব বা সেট করব। বললাম যে বিজোড় সংখ্যার সেট। তাহলে যতগুলো বিজোড় সংখ্যা আছে সবগুলো নিয়ে একটা সেট করব। আবার যদি বলে যে এরকম ১ থেকে ১০ এর ভিতর মৌলিক সংখ্যা আছে এগুলোর সেট বানাও। তাহলে ১ থেকে ১০ এর ভিতর যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো নিয়ে একটা সেট বানাবো। তো সেমভাবে যদি বলে যে ১ থেকে ১০ এর মধ্যে যতগুলো যৌগিক সংখ্যা আছে সেগুলো নিয়ে একটা সেট বানাও। তাহলে ১ থেকে ১০ এর ভিতর যতগুলো যৌগিক সংখ্যা আছে সবগুলা নিয়ে একটা সেট বানাবো আবার। ঠিক আছে? একটা গ্রুপ করব, সেট বানাবো। তো এটা হচ্ছে এটা আরকি। তো এখন যেকোনো সেটকে আমরা ২ ভাবে প্রকাশ করা যায়। সেটকে ২ ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আছে। একটা মানে সেটকে প্রকাশ করার জন্য আরকি একটা তালিকা পদ্ধতি প্রকাশ করা যায়। একটা আছে সেট গঠন পদ্ধতি আছে। ওকে? ২ টা পদ্ধতি। তো এখানে কি? এখানে হচ্ছে যে ডিরেক্ট সরাসরি উপাদানগুলো সরাসরি লেখা থাকবে। মানে সেট তো আছে। সেটের তো ভিতরে উপাদান থাকে। সেটের উপাদান। তো উপাদানগুলো সরাসরি লেখা থাকবে। আর এখানে সেট গঠন পদ্ধতি এখানে হচ্ছে মানে জাস্ট একটা কথা থাকবে যে ১ থেকে ১০ এর ভিতরে মৌলিক সংখ্যা এই কথাটা লেখা থাকবে। আর এখানে হচ্ছে জাস্ট সংখ্যাটা লেখা থাকবে। যে আমি উদাহরণ দিলে বুঝবা। যেমন ইকুয়াল টু যে এরকম দিলাম ২, ৩, ৫, ৭ ওকে? এবার এখানে তো এভাবে লিখবো। যেমন দেখো ২, ৩, ৫, ৭ লিখলাম। তাহলে একটা সেট আমরা সেটকে নরমালি এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর বিভিন্ন এখানে উপাদান দিলাম। ২, ৩, ৫, ৭ এগুলো সবগুলা ২, ৩, ৫, ৭ ৫, ৭ এটা প্রত্যেকে এ সেটের উপাদান। ঠিক আছে? আমরা এভাবে লিখি আরকি। সেটকে সেকেন্ড ব্র্যাকেট লিখি আর যে প্রত্যেক উপাদান বা এলিমেন্টের পর একটা কমা দিই। তাহলে এখানে বোঝা যাচ্ছে ৪ টা উপাদান আছে বা এলিমেন্ট আছে। তারপর ২, ৩, ৫, ৭ এগুলা এগুলা হচ্ছে এ সেটের উপাদান। এটাতে এভাবে প্রকাশ করলাম সরাসরি তালিকা করে ফেললাম। মানে যারা আছে সরাসরি লিখলাম। আর এখানে যেটা যেভাবে হবে আমি চাইলে এটাকে এভাবেও প্রকাশ করতে পারি। যে এক্স এলিমেন্ট এখানে প্রত্যেকটাকে আমি এই এক্স দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? এখন এক্স কে একটু সংজ্ঞায়িত করে দিতে হবে। এখানে এক্স হচ্ছে ১ থেকে ১০ এর মধ্যে ১ থেকে ১০ পর্যন্ত ১০ এর মধ্যে থাকা মৌলিক সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম সেট ইকুয়াল টু ২, ৩, ৫, ৭ আর এখানে সেট সমান লিখে দিলাম এক্স দ্বারা সংজ্ঞায়িত করলাম। মানে এখানে প্রত্যেকটা উপাদানকে এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স লিখলাম। একই সাথে এখানে আরেকটা কথা এখানে লিখে দিবা। এক্স হলো আচ্ছা এক্স হলো বলে একটু লিখি। এক্স হলো ১ ১ থেকে ১০ এর মধ্যে থাকা মৌলিক সংখ্যা। ঠিক আছে? ১ থেকে ১০ এর ভিতরে যতগুলো মৌলিক সংখ্যা আছে সে এইভাবে প্রকাশ করা যাচ্ছে। মানে ১ থেকে ১০ এর ভিতরে মৌলিক সংখ্যা তুমি এগুলোই পাবা। ঠিক আছে? এইভাবে আরকি। আচ্ছা দেখো তাহলে এখানে এভাবে লেখা যায় এখন এই যে ২ এখানে ২ হচ্ছে এর উপাদান। এই যে এর উপাদান এলিমেন্ট এটাকে উপাদান বা এলিমেন্ট চিহ্ন বলে। তাহলে ২ এলিমেন্ট এ লেখা যাবে। সেম ভাবে ৩ এলিমেন্ট এ ৩ ও এর উপাদান। ৫ ৫ এলিমেন্ট এ ৫ ও এর উপাদান। ঠিক আছে? সেম ভাবে ৭ এর ক্ষেত্রে লেখা যাবে ৭ এলিমেন্ট এ ৭ ও এর উপাদান। ঠিক আছে? ওকে। এরপর যে আমি যদি এখানে লিখি যে ৯ 9 কি এখানে আছে? 9 তাহলে 9 এর উপাদান হবে? হবে না। তাহলে এখানে লিখব এলিমেন্ট চিহ্ন দিব কেটে দিব। মানে নট 9 9 নট এলিমেন্ট এ
9 হচ্ছে এর এলিমেন্ট 9 এভাবে লিখি। সেম ভাবে আমি যদি 1 বলি, 1 কি এর উপাদান? 1 কি এখানে আছে? নাই। তো 1 ও এর উপাদান হবে না। শেষ। তো এভাবে আর কি। তো একটা এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি, যেখানে সরাসরি সংখ্যাটা লিখে, মানে উপাদানগুলো লিখে, সংখ্যা না, মানে উপাদান যা যা থাকবে উপাদান, সেটা সংখ্যা হোক বা বর্ণমালা হোক বা অন্য কিছু হোক। তো তো সেগুলো এখানে লিখবে। আর সেট গঠন বলে সেটা হচ্ছে আমরা এক কথায় বা একটা কথায় সকল উপাদানগুলোকে আমরা সংজ্ঞায়িত করি আর কি। তো এভাবে লিখি। তো তোমরা জেনারেল ম্যাথে যখন সেট ফাংশন করবে তখন আরো বিস্তারিত রিলেটেড কিছু ম্যাথ আছে, ওগুলো করলে আরো ডিটেলসে বুঝবা। ওকে, তাহলে আমাদের সেট জিনিসটা ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই, দেখো। যে লিখলাম এখানে, আচ্ছা এখানে বি সমান লিখি, বি সমান 2, 4, 6, 8, তারপর 10, এভাবে লিখলাম। এটা হচ্ছে তালিকাবদ্ধ, যা সরাসরি উপাদানগুলো লিখে ফেললাম বা এলিমেন্ট গুলো লিখে ফেললাম। আর এখানে এটা তাহলে এইটার তালিকা পদ্ধতি কিভাবে প্রকাশ করব দেখো। এগুলো সবগুলোকে এক্স দ্বারা সংজ্ঞায়িত করলাম। সবগুলো এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। ওকে, এখন এক্স গুলাকে আরেকটু শুধু এক্স দ্বারা প্রকাশ করলাম। একই সাথে আমরা এক্স এর কি দ্বারা চিহ্নিত করব, আইডেন্টিফাই করব বা ক্লিয়ার করব, সে কথাটা এখানে বলে দিতে হবে ওখানে। এমনি এখানে একটু খেয়াল করো তো, এখানে সবগুলো জোড় সংখ্যা কিনা, 2, 4, 6, 8, 10, এগুলো সব জোড় সংখ্যা। তবে এখানে কি সকল জোড় সংখ্যা আছে? নাই। তো এখানে জোড় সংখ্যা শুধু 10 পর্যন্ত আছে। তাহলে এখানে লিখতে পারো এক্স হলো এক্স, এভাবে লেখা যায় জোড় সংখ্যা। জোড় সংখ্যা ঠিক আছে, কিন্তু এখানে কি সকল জোড় সংখ্যা আছে? নাই। তাহলে আরেকটাও লিখতে হবে, এবং এবং এক্স হচ্ছে, আচ্ছা এভাবে লেখা যায় 10 পর্যন্ত, মানে এক্স এর মান সর্বোচ্চ 10 পর্যন্ত হইতে পারবে। মানে এক্স জোড় সংখ্যা হইতে হবে, তারপর হচ্ছে এখানে এবং এবং আরেকটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে 10 পর্যন্ত হইতে পারবে, এর বেশি উপরে যাওয়া যাবে না। ঠিক আছে, তো এভাবে লেখা আর কি। এটা হচ্ছে সরাসরি উপাদান বা এলিমেন্ট গুলো এখানে লিখলে তালিকা পদ্ধতি। আর যদি এলিমেন্ট বা উপাদান না লিখে এমনি বিভিন্ন কথায়, বাংলা কথায় বা বিভিন্ন শর্ত দিয়ে ব্যবধি দিয়ে যদি আমরা প্রকাশ করি, মানে এভাবে যদি প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা সেট গঠন পদ্ধতি বলি। ক্লিয়ার? তাহলে সেট কি বুঝছো? এগুলো প্রত্যেকটা একটা সেট। এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যার সেট। এটা হচ্ছে 10 পর্যন্ত জোড় সংখ্যার সেট। এটা হচ্ছে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট। তো এইভাবে আর কি। তো এইভাবে হচ্ছে সেট। তাহলে এটাকে, এটা কেন সেট বুঝছো? যে একই জাতীয় জিনিস নিয়ে আমরা গ্রুপ করছি এই জন্য। যেমন এখানে একই জাতীয় হইতে হয়। ঠিক আছে, এগুলো সংখ্যা। বুঝে আসছে? যেমন আমরা এটাকে মৌলিক সংখ্যা সেট বলতেছি, এটা জোড় সংখ্যা সেট বলতেছি। তাহলে সেট জিনিসটা আশা করি বুঝছো। এরপর আমরা আরো কিছু করবো আর কি। এরপর আসো, পরের টপিক হচ্ছে তোমার সার্বিক সেট। সার্বিক সেট ইংলিশে বললে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। ওকে, সার্বিক এখানে মানে সর্বযুগী, সর্ব মানে কি, এটাকে বাংলায় নর্মালি এরকম পাওয়া যাবে, সর্বযুগী। সর্ব মানে সব, মানে যেখানে সবকিছু থাকবে, ইউনিভার্সাল। ওকে, সার্বিক। তারপরে বইতে সংজ্ঞা কি লেখা আছে দেখো। ঠিক আছে, সার্বিক মানে তেমনি বললাম এই যে সর্বযৌগিক, সর্ব মানে সকল কিছু থাকবে। তাও বইয়ের ভাষায় আহ আমরা যদি লিখি এরকম হবে, একটা একটি নির্দিষ্ট সেটকে সার্বিক সেট
বলা যাবে যদি যদি আলোচনাধীন সকল সেট যদি আলোচনাধীন সকল সেটের উপাদান দান ওই সেট মানে ওই যে প্রথম সেটটাতে আর কি ওই সেটের ওই নির্দিষ্ট সেটের ও নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হয় অন্তর্ভুক্ত হয় ঠিক আছে। তাহলে একটা নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা যাবে যদি আলোচনাধীন সকল সেটের উপাদান মানে আলোচনা যতগুলো সেট করতেছি আমরা একটু উদাহরণ দিলে ভালোভাবে বুঝবা সকল সেটের উপাদান ওই নির্দিষ্ট সেটের জন্য অন্তর্ভুক্ত হয় তাহলে ওই নির্দিষ্ট সেটটাকে তুমি সার্বিক সেট বলতে হবে ঠিক আছে আমাদের সংজ্ঞা। তো যেমন দেখো আমরা যদি উদাহরণ লিখি যেমন আমি লিখলাম এরকম আচ্ছা বইয়ে যেভাবে আছে আমরা ওভাবে বলতে পারি যে যেমন s equal to অথবা আমি আমার মতো লিখতে পারি যে অ্যাসেট ইকুয়াল টু ধরলাম যে আমি 2 4 6 8 10 তারপর এখানে বি লিখলাম এটা হচ্ছে জোড় সংখ্যা সেট লিখলাম আর কি 10 পর্যন্ত বিজোড় সংখ্যা লিখলে 1 3 5 7 9 ওকে। তারপর আরেকটা সেট লিখলাম সি সেট সেটা হচ্ছে 2 3 5 7 ওকে তিনটা সেট লিখলাম একটা হচ্ছে 1 থেকে 10 এর ভিতর তোমার সংখ্যা সেট তারপর একটা লিখলাম 1 থেকে 10 এর ভিতর বিজোড় সংখ্যা সেট তারপর লিখলাম 1 থেকে 10 এর ভিতর মৌলিক সংখ্যা সেট ঠিক আছে এক কিন্তু মৌলিক না মৌলিক না যৌগিক না এই জন্য এক লিখি না আর কি মৌলিক সূচক যেটা মৌলিক সংখ্যা সেট। এখন কথা হচ্ছে মৌলিক মানে হচ্ছে যেগুলোকে আর ভাঙা যায় না আর কি যেমন 2 কে আর ভাঙতে পারবে না 3 কে আর ভাঙতে পারবে না 4 5 কে ভাঙতে পারবে না 7 কে ভাঙতে পারবে না জোড় মানে তো বুঝতেছো এগুলো 2 দ্বারা ভাগ যায় আর বিজোড় মানে এগুলো 2 দ্বারা ভাগ যায় না জাস্ট তো এইভাবে তিনটা সেট লিখলাম আমি ওকে। এখন দেখো তো একটা জিনিস যদি তুমি খেয়াল করো অথবা হ্যাঁ ওকে এগুলো লিখলাম এখন যদি আমি এগুলো এই তিনটা সেটকে আমি এই ইউ সেট দ্বারা প্রকাশ করতে পারি না আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এটা হচ্ছে সার্বিক সেটকে এ কে ইউ দ্বারা প্রকাশ করে ইউ দ্বারা লেখা হয় এটা হচ্ছে অথবা এখানে আমি একটু আচ্ছা আমি যদি এখানে এস সেট ইকুয়াল লিখি এস সেট ইকুয়াল ধরো আচ্ছা ইউ সেট ইকুয়াল আমি এরকম লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে ইউ সেট বা সার্বিক সেট প্রকাশ করলাম আর কি আমি এটাকে সার্বিক সেট হিসেবে প্রকাশ করলাম সেখানে দেখো উপাদান হিসাবে 1 থেকে 10 সবগুলো লিখছি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো সবগুলো লিখলাম। আচ্ছা এখন দেখো তো এই সেটের ভিতর যতগুলো উপাদান আছে ওকে এখন অ্যাসেট খেয়াল করো তো অ্যাসেট এখানে যত উপাদান আছে এই অ্যাসেটের মধ্যে যত উপাদান আছে এই সবগুলা কি এখানে নাই 2 এখানে আছে এই যে এখানে আছে 4 আছে 6 আছে 8 আছে 10 আছে তার মানে এখানে যত উপাদান আছে তোমার সব কিছু কিন্তু এই যে এখানে আছে ইউর মধ্যে আছে ইউর অন্তর্ভুক্ত তোমার বি এর মধ্যে যতগুলো উপাদান আছে বির মধ্যে এক এক 3 5 7 9 আছে সবগুলো কিন্তু আবার এখানেও আছে এক এখানেও আছে এখানে আছে 3 এখানেও আছে 5 এখানেও আছে 7 এখানেও আছে 9 এখানেও আছে মানে এখানে যতগুলো উপাদান আছে সবগুলো ইথার ফ্যাটের ভিতরে আছে মানে এর উপাদানে আছে ক্লিয়ার সেম ভাবে সিসাইডের যত উপাদান আছে
যে এখানে যত উপাদান আছে সবগুলো দেখো তো ইউ সেটের অন্তর্ভুক্ত কিনা। এখানে যত উপাদান আছে সবগুলো কিন্তু ইতার ভিতর আছে। ক্লিয়ার? তাহলে দেখো 2 এখানেও আছে, এখানেও আছে, 3 এখানেও আছে, এখানেও আছে, 5 এখানেও আছে, এখানেও আছে, 7 এখানেও আছে, এখানেও আছে। ক্লিয়ার? মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে এই যে ইউ সেটকে তাহলে এখন আমি সার্বিক সেট বলতে পারবো। ইউ ইউ সেটকে সার্বিক সেট বলতে পারবো। ক্লিয়ার? এটাকে সার্বিক সেট বলতে পারবো কারণ এই সেটের ভিতর এটাকে সার্বিক সেট বলতে পারতেছি কারণ হচ্ছে এখানে যতগুলো সেট লিখছি, এই যে আলোচনাধীন যতগুলো সেট লিখছি সবগুলার উপাদান এই সেটের ভিতর অন্তর্ভুক্ত, এই সেটের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা এই সেটকে আমরা সার্বিক সেট বলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, অন্য একটা যদি বইয়ের উদাহরণটা যদি আমি লিখি, বইয়ের উদাহরণটা হচ্ছে এভাবে আছে যে এস ইকুয়াল টু, আমি দেখে দেখে তুলে ফেলি আগে, এক্স এলিমেন্ট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এবং 5x less and equal than 16, তারপর টি সেট ইকুয়াল টু এক্স এলিমেন্ট এক্স ধনাত্মক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 20, টি ইকুয়াল এক্স এলিমেন্ট এক্স ধনাত্মক সংখ্যা এবং ডট দিলাম রুট এক্স, ক্লিয়ার, রুট এক্স লেস দেন ইকুয়াল 2। ওকে, তাহলে এখন দেখো এই যে এই তিনটা সেট, আচ্ছা এই তিনটে সেট লিখলাম না, যে এস ইকুয়াল টু এটা এক্স এলিমেন্ট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং একটা শর্ত দিয়ে দিছে। সেম ভাবে টি এর ক্ষেত্রে লিখছে টি কে এক্স দ্বারা প্রকাশ করছে, উপাদানগুলোকে এক্স দ্বারা প্রকাশ করছে, হ্যাঁ, এবং বলছে এক্স কি কি হবে, এক্স হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং একটা শর্ত জুড়ে দিছে। সেভাবে এখানে পি হলো এক্স এলিমেন্ট আর এখানে এক্স হচ্ছে এক্স হলো এক্স সরি এক্স ধনাত্মক সংখ্যা এবং একটা শর্ত জুড়ে দিছে। আচ্ছা এখন দেখো এই তিনটা সেট কি এই সেটের ভিতর নাই। আচ্ছা দেখো এই সেটের ভিতর নাই, এই তিনটা সেট, এই তিনটা সেট এখানে যতগুলো উপাদান হবে সবগুলো তুমি এখানে পাবা। এখানে মানে হচ্ছে ইউ হচ্ছে এক্স যেন বা যেন এক্স এক্স যেন বা সাজ দ্যাট চিহ্ন বলে এটাকে। আচ্ছা আমি আগে কি বলছি মনে নেই, এক্স যেন এক্স ধনাত্মক সংখ্যা। ওকে, এখন ধনাত্মক সংখ্যা মানে এখানে যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলি তার ভিতর আছে, ইউর ভিতর আছে। ওকে, তার মানে এখন দেখো তো এটার সকল উপাদান, যে এস সেটের সকল উপাদান এখানে ধনাত্মক সংখ্যা এবং একটা এই শর্ত যারা যারা মানবে সেই সকল ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যাগুলো অবশ্যই এখানে ভিতরে থাকবে কারণ এখানে সকল ধনাত্মক সংখ্যা আছে। ইউ সেটের ভিতরে সকল ধনাত্মক সংখ্যা আছে, দুনিয়া যত ধনাত্মক সংখ্যা লেখা যাবে সবগুলি তার প্যাডের ভিতর আছে। তো এখানে এখানে তো আর সকল ধনাত্মক সংখ্যা হবে না, এখানে একটা শর্ত জুড়ে দিছে, এই শর্ত যারা যারা মানবে আহ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি আমরা। আচ্ছা ইউর প্যাডের ভিতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এস এর ভিতর কি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে? আনসার হচ্ছে না, কারণ হচ্ছে এখানে একটা শর্ত জুড়ে দিছে, এই শর্ত যারা যারা মানবে সেই সকল ধনাত্মক সংখ্যাগুলো আছে, তাহলে সেই মান সংখ্যাগুলো সেই উপাদানগুলো কি এটার ভিতর থাকবে না? অবশ্যই থাকবে। সেম ভাবে এখানে দেখো টি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং শর্ত, এই শর্ত যারা যারা মানবে সেই সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, বুঝে আসছে? তার মানে কি এখানেও যারা যারা আছে এখানে তো সকল ধনাত্মক সংখ্যা না, এই শর্ত যারা যারা মানবে সেই সকল ধনাত্মক সংখ্যা, তার মানে অবশ্যই এটার ভিতরে থাকবেই থাকবে কারণ এখানে তো সবাই আছে, সকল ধনাত্মক সংখ্যা আছে। এখানেও সেম, এখানে হচ্ছে এক্স যেন বা সাজ দ্যাট এক্স ধনাত্মক সংখ্যা এবং এই শর্ত যারা যারা মানবে সেই সকল ধনাত্মক সংখ্যা, বুঝে আসছে? তার মানে অবশ্যই সকল ধনাত্মক সংখ্যা নাই, এই শর্ত যারা যারা মানবে সেই সকল ধনাত্মক সংখ্যা এখানে আছে। তার মানে কি
এই উপাদানগুলো অবশ্যই এটার ভিতর আছে। তার মানে বোঝাচ্ছে এই তিনটার উপাদান, এই তিনটার সকল উপাদান এই ইউ সেটের ভিতর আছে। জাস্ট এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ধনাত্মক সংখ্যা হলে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি। জেড দ্বারা নরমালি জেড প্লাস দ্বারা প্রকাশ করি। সেটা পরে দেখা যাবে। আপনি এটাতে বুঝছো কিনা? এই জেড কে এখন আমরা সার্বিক সেট বলতে পারবো। কিন্তু এই তিনটা সেটের সকল উপাদান আলোচনাধীন সকল সেটের সকল উপাদান এই সেটের ভিতর আছে। সুতরাং এটাকে আমরা বলতে পারবো সার্বিক সেট। সার্বিক সেট। ওকে? কিন্তু তাহলে সার্বিক সেট বুঝে গেছো? আর এটাকে ইউ দ্বারা লেখা হয়। ইউনিভার্সাল ইউ আসছে আর কি। ওকে? এখন হচ্ছে সার্বিক সেট, এখন হচ্ছে বিশেষ কয়েকটি বিশেষ সংখ্যা সেট। কয়েকটি বিশেষ সংখ্যা সেট। ওকে? ওকে, এটা বোঝার জন্য একটু আমাদের সংখ্যার প্রকারভেদটা একটু দেখলে ভালো। প্রথমত সংখ্যা দুই প্রকার। একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে তোমার জটিল সংখ্যা বলা যায়। জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলা যেতে পারে। ওকে? মানে ওইদিকে গেল জটিল সংখ্যা, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা। জটিল সংখ্যার ভিতর মানে আচ্ছা কি উদাহরণ দিচ্ছি। বাস্তব সংখ্যা, আচ্ছা আমরা সকল আমরা প্রাথমিক ইয়া হচ্ছে টেস্ট হচ্ছে আমরা যে কোনো একটা সংখ্যা বাস্তব নাকি জটিল সংখ্যা, জটিল বা কাল্পনিক যে কোনো একটা বললেই হচ্ছে। সংখ্যাকে দুই ভাগ করছি আমরা। বাস্তব মানে হচ্ছে তুমি নরমালি কোনো একটা সংখ্যা আমি জিজ্ঞেস করলাম এটা বাস্তব কিনা, বা এটা বাস্তব নাকি জটিল সংখ্যা, বা অথবা বাস্তব কিনা জিজ্ঞেস করবে। তুমি এটা প্রাথমিক টেস্ট কিভাবে করবা? ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটরে ওই সংখ্যাটা লিখবা, লিখার পর সমান চাপ দিবা, সমান চাপ দিলে যদি ম্যাথ এরর না আসে তাহলে বাস্তব সংখ্যা। ক্লিয়ার? আর জটিল সংখ্যা কি? যেগুলো যে সংখ্যাগুলো লিখলে যেমন এরকম রুট -1 এটা লিখলাম। এটা লিখার পর তুমি দেখো তো ক্যালকুলেটর চাপ দাও, চাপ দিলে দেখে ম্যাথ এরর দেখাবে, তার মানে এটা বাস্তব সংখ্যা না, কেন পড়তেছে না। আর আমরা এমনিতেও জানি রুটের ভিতর মাইনাস থাকা যায় না, থাকলে এটা ম্যাথ এরর দেখাবে অথবা অসংজ্ঞায়িত হবে। বুঝতে সেরকম আর কি। তো এটাকে আমরা বাস্তব সংখ্যার মধ্যে আনতে পারতেছি না। ক্লিয়ার? তো এরকম টাইপের জিনিস এগুলা এরকম যেমন রুটের ভিতর মাইনাস এরকম আরো অনেক কিছু এরকম রুটের ভিতর মাইনাস থাকলে এটাকে ম্যাথ এরর দেখাবে ক্যালকুলেট, মানে এগুলো বাস্তব সংখ্যার মধ্যে পড়তেছে না, এগুলো হচ্ছে জটিল সংখ্যার মধ্যে পড়তেছে। ওকে? ওকে, এটা তো বুঝলাম যে আর মানে বাস্তব সংখ্যা। তাহলে এই আর এই ফন্টে লিখতে হবে, নরমালি এই ফন্টে লিখে আর লিখে তুমি এইভাবে একটা দাগ দিবা, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে এই আর দ্বারা রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা সেটকে বোঝাবে, আর দ্বারা বাস্তব সংখ্যা সেট বা রিয়েল নাম্বারের সেটকে বোঝাবে, কিউ দ্বারা মূলদ সংখ্যা সেটকে বোঝাবে, কিউ দ্বারা মূলদ সংখ্যা সেটকে বোঝাবে, জেড দ্বারা পূর্ণ সংখ্যা সেটকে বোঝাবে। ঠিক আছে? আর জেড মাইনাস দ্বারা ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটকে বোঝাবে, যে -1 -2 -3 এগুলোকে বোঝাবে। শূন্য শূন্যতে একটা কি বোঝাবে। জেড প্লাস দ্বারা ধনাত্মক, প্লাস মানে ধনাত্মক, জেড মানে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটকে বোঝাবে। ঠিক আছে? আর এন মানে নরমাল সংখ্যা, নরমাল বা স্বাভাবিক সংখ্যা। কেন এটাকে যেমন দেখো ধনাত্মক সংখ্যা থেকে শুরু হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 এভাবে যেতে থাকে কিনা বলো, তাহলে এটাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ঠিক আছে জেড প্লাস। এখানে নরমাল সংখ্যা কেন বলা হয়? আচ্ছা, আমরা যখন আমাদেরকে কোনো কিছু গণনা করতে দেওয়া বা কোনো কিছু সংখ্যা বলতে বলে আমরা এইভাবে বলি 1 2 3 এভাবে থেকে শুরু করি। এই জন্য এটাকে ন্যাচারাল ন্যাচারাল নাম্বার বলতেছে আর কি। ন্যাচারাল বা নরমাল যেটাই বলো, এটাকে এন দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এটাকে ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যাগুলোকে জেড প্লাস দিয়ে লেখা যাবে, এন দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা সেট বলে আমরা নরমালি এন দ্বারা লিখি, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট বললে আমরা নরমালি জেড প্লাস দ্বারা লিখি। তাহলে শেষ এইভাবে। তাহলে এটা শেষ আমাদের এই টপিকটা। কয়েকটি বিশেষ সংখ্যা সেট, তাহলে আর দ্বারা বাস্তব সংখ্যা সেট, কিউ দ্বারা মূল সংখ্যা সেট, পূর্ণ সংখ্যাকে জেড জেড দ্বারা পূর্ণ সংখ্যা সেট, জেড মাইনাস দ্বারা ঋণাত্মক সংখ্যা সেট, এটা শূন্য আছে, জেড প্লাস বা এন দ্বারা ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা সেট। আর এগুলো লাগবে না, ভগ্নাংশ, মূল সংখ্যা, জটিল সংখ্যা এগুলো
তুমি যখন ওতে বললামই যে জেনারেল ম্যাথে যখন বাস্তব সংখ্যা অধ্যায়টা পড়বা, প্রথম অধ্যায়টা পড়বা, তখন এগুলো জানবা বিস্তারিত। এবার আসো উপসেট। উপসেট এটাকে ইংলিশে বললে সাব সেট। ওকে, আচ্ছা আমরা উদাহরণ দিয়ে বুঝি, যদিও এখানে একটা সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞাটা বিষয় না। যেমন এরকম ইকুয়াল টু 2 3, ওকে। আর বি ইকুয়াল টু 2 3 5 7, ওকে। তো এভাবে এইটা বি এটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে দেখো, আচ্ছা এই ধরো আমি দেওয়া আছে, ধরলাম যে দেওয়া আছে এ ইকুয়াল টু 2 3 5, এটা দিলাম। বললাম যে এই সেট একটা সেট এর উপসেট গুলো কি কি, উপসেট গুলো কি কি, ওকে। আমি এটা বললাম ইকুয়াল টু, আচ্ছা আমার বেসিকটা বুঝো, তারপর বইগুলো করে দিব আর কি। আচ্ছা 2 3 5 এর উপসেট গুলো কি কি হতে পারে, ঠিক আছে। দেখো প্রথমত তুমি এখানে যত তিনটে উপাদান আছে, তিনটে উপাদান নিয়ে একটা সেট বানাইতে পারো, যে আনসার যে আচ্ছা প্রথমে যদি আমি তিনটে উপাদান নিয়ে বানাই, তাহলে এরকম একটা সেট হইলো। তিনটে উপাদান নিয়ে একটা সেট বানালাম, এখান থেকে তিনটা উপাদান নিয়ে একটা সেট বানালাম, ওকে। আবার এখান থেকে দুইটা দুইটা উপাদান নিয়ে সেট বানাবো, যে এখান থেকে দুইটা করে সেট বানা, দুইটা করে উপাদান নিয়ে যদি সেট বানাই, তাহলে 2 3 একটা হচ্ছে, 2 আর 3 নিয়ে একটা হচ্ছে, 2 আর 5 নিয়ে আরেকটা সেট হচ্ছে, ওকে। তারপর 3 আর 5 নিয়ে আরেকটা সেট হচ্ছে। তাহলে দুইটা দুইটা করে নিয়ে সেট, তিনটা সেট করা যাচ্ছে। দুইটা দুইটা করে নিলে এরকম তিনটা সেট হচ্ছে, ক্লিয়ার। আবার একটা একটা করে নিয়ে সেট বানাই, 2 নিয়ে একটা সেট, তারপর 3 নিয়ে একটা সেট, 5 নিয়ে একটা সেট, ওকে। তাহলে দেখো তিনটা উপাদান নিয়ে সেট বানালাম, দুইটা দুইটা করে নিয়ে সেট বানালাম, একটা একটা করে নিয়ে সেট বানালাম। এরপর হচ্ছে ফাঁকা সেট, একটা উপাদান না নিয়েও একটা সেট বানাইতে পারি, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, খালি ফাঁকা সেট মানে ভিতরে কিছু কোনো উপাদান ছাড়া একটা সেট বানাইতে পারি। তাহলে এই যে এগুলাই হলো, তাহলে এটাও একটা এর উপসেট, এটাও 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 এর উপসেট, বুঝে আসছে। তাহলে এখানে এর উপসেট গুলো এরকম, এর উপসেট গুলো হলো, এগুলো আনসার, বুঝে আসছে। এটা আর কি। তাহলে এখন উপসেট বুঝবো কেমনে? প্রথমত হচ্ছে এখানে যতগুলো উপাদান আছে, সে তিনোটা নিয়ে মানে যতগুলো উপাদান আছে ততগুলো নিয়ে একটা সেট বানানো যাবে। আবার একটা একটা কমাই নিয়ে যত রকম বানানো যায় তত রকম বানাতে পারবো। আবার আরেকটা কমাই মানে একটা একটা করে নিয়ে বানাতে পারবো। তো এটা জানার ম্যাথে তুমি সাইড ফাংশন যখন পড়বা, তুমি আরো বিস্তারিত এগুলো নিয়ে পড়াশোনা করবে। আমি জাস্ট একটু রিভাইজ দিলাম আর কি, যে এর উপসেট কি কি হইতে পারে, এগুলো সব হইতে পারে, জাস্ট। তো এটাকে তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, চাইলে এটা ফাঁকা সেট বলে আর কি, এটাকে চাইলে তুমি এইভাবে দিয়েও প্রকাশ করতে পারো, এভাবে দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। এটা লিখলেও, তবে এটার সাথে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, সরাসরি শুধু এটা। আর যদি খালি কোনো কিছু কোনো উপাদান না লিখে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা হবে না। তো বুঝে আসছে। তাহলে উপসেটের সংখ্যাটা বই দেখি, বই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কি লিখবো, ক্লিয়ার।
ওকে, এটা হচ্ছে বেসিক, বুঝে গেছো? তাহলে এখানে আমি সংজ্ঞা লিখতেছি। এ একে বি এর উপসেট বলা যাবে যদি এবং কেবল যদি এর প্রত্যেকটি উপাদান বি এর উপাদান হয়। ঠিক আছে? ঠিক আছে? একে বি এর উপসেট বলা যাবে যদি এবং কেবল যদি, মানে একমাত্র অপশন সেটা হচ্ছে এ এর প্রত্যেকটি উপাদান যদি বি এর উপাদান হয়। ঠিক আছে? যেমন আমি বইয়ের উদাহরণটা যদি লিখি, যেমন দেখো এ ইকুয়াল টু 2 3, তারপর বি ইকুয়াল টু 2 3 5 7। ওকে, এটা এখন কথা হচ্ছে আমি কি একে বি এর উপসেট বলতে পারবো? এখন তো এখানে প্রত্যেকটি উপাদান কি এখানে ভিতর আছে? যেমন এ এর প্রত্যেকটি উপাদান 2 এবং 3, বি এর ভিতর নাই, 2 3 আছে তো। তাহলে একে, সুতরাং একে বি এর হলো, আচ্ছা এক হলো লিখি, হলো বি এর উপসেট। সমস্যা দূরে, তাহলে বুঝছো তো, হলো বি এর উপসেট, এই লিখে ফেললাম। ক্লিয়ার? তো এখন দেখো, উপসেট হলে তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে এরকম। এক্ষেত্রে তুমি আরেকটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে এই যে এ উপসেট চিহ্ন বি, মানে এ হলো বি এর উপসেট, এটা হচ্ছে উপসেট চিহ্ন, এটাকে বলবো উপসেট চিহ্ন। বুঝে আসছে? তাহলে উপসেট চিহ্ন এটা, তাহলে এ হলো বি এর উপসেট, এ উপসেট চিহ্ন বি, অবশ্যই নিচে দাগটা থাকতে হবে। বুঝে আসছে? তাহলে এখানে সেম ভাবে লেখা যাবে এই দুটো আর কি। আর যদি আমি এরকম লিখি, তোর এখানে একটা সি দিলাম এরকম, সি ইকুয়াল টু 10 11, তাহলে সি কি বি এর উপসেট? সি এর প্রত্যেকটা উপাদান কি বির ভিতর আছে? খেয়াল করো তো, সি এর উপাদান হচ্ছে 10 আর 11, 10 আর 11 কি নাই, তার মানে সি কে বি এর উপসেট বলা যাবে না। ঠিক আছে, এখানে লিখতেছি সি কে বি এর উপসেট, সি হলো সি কে বি এর উপসেট বলা যাবে না। ক্লিয়ার? যদি বলা না যায় তাহলে তুমি এখানে লিখতে পারবা সি নট উপসেট। উপসেট যেহেতু নয় বলতেছো, তাহলে উপসেট লিখে ক্রস দিয়ে দিলাম, নট উপসেট বি, সি কে বি এর উপসেট বলা যাবে না, তাহলে এভাবে লেখা যাবে। বুঝেছে? তাহলে আমাদের উপসেট কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন দেখো, আচ্ছা একটা উদাহরণ আছে বইতে, আমরা উদাহরণটা একটু করি। উদাহরণ 1 যে বলা আছে এখানে, হলো
এক্স সাজডেট বা যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তারপর বি এর মান দেওয়া আছে, বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর এক্স দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এখন জিজ্ঞেস করছে তবে এ কমা বি এবং এক্স এর মধ্যে সম্পর্ক কি, এটা তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে দেখো ইকুয়াল টু বলছে কি এক্স সাজ দ্যাট, বাংলায় বলে যেন এক ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে জাস্ট এখানে উপাদান যদি আমি এভাবে লিখে ফেলতে পারতেছি যে 1 2 3 4 5 এরকম যাবে। ক্লিয়ার? আর শূন্য তো শূন্য একটা উপাদান। আর এখানে বলছে এক্স, এক্স হলো পূর্ণ সংখ্যা। এখন তোমাকে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা লিখলে এভাবে লেখা যায়। তার মানে 0 লিখলাম, পূর্ণ সংখ্যা মানে এখানে ধনাত্মক ঋণাত্মক শূন্য সবগুলা কিন্তু আছে। ঠিক আছে, তাহলে 0 লিখলাম, এদিকে +1 +2 +3 এদিকে যেতে থাকবে, আর এদিকে -1 -2 তারপর -3 এদিকে যেতে থাকবে না। বুঝে আসছে? এটা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শুধু প্লাস গুলা 1 2 3 4 এভাবে যেতে থাকবে, শুধু প্লাস গুলো। আর এখানে বলছে শুধু পূর্ণ সংখ্যা, মানে 0, এদিকে ধনাত্মক গুলো যেতে থাকবে, এদিকে ঋণাত্মক গুলো যেতে থাকবে। মানে এখানে ধনাত্মক ঋণাত্মক শূন্য সকল পূর্ণ সংখ্যা আছে, আর এখানে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। বুঝে আসছে? এখন বলতো আমি যদি এর সাথে এক্স এর সম্পর্ক কি বলতো? এর সাথে এবং এক্স এর মধ্যে সম্পর্ক, সম্পর্ক কি হবে? দেখো তো এর প্রত্যেকটি উপাদান, এর প্রত্যেকটি উপাদান এক্স এর ভিতর আছে না নাই? খেয়াল করো তো, এর উপাদান হচ্ছে জাস্ট ধনাত্মক গুলা, এই যে জাস্ট ধনাত্মক গুলা, ধনাত্মক গুলা। তাহলে এখানে কি না ধনাত্মক গুলা, এই যে এর প্রত্যেকটি উপাদান এখানে আছে না নাই? ডট ডট ডিসি, তার মানে আরো আরো আছে তো, 3 4 5 এখানে ডট ডট ডিসি মানে 4 5 6 7 এভাবে আছেই কিন্তু। মানে এখানে যতগুলো ধনাত্মক উপাদান আছে এখানে প্রত্যেকটি উপাদান এই সেটের ভিতরে আছে। তার মানে একে এক্স এর উপসেট বলা যাবে। এই যে এরকম করে উপসেট চিহ্ন দিব। তাহলে যার উপসেট তাকে ডান পাশে রাখতে হবে। ঠিক আছে, যে উপসেট হবে তাকে বাম পাশে রাখতে হবে। ঠিক আছে, এ হলো এক্স এর উপসেট, এই যে উপসেট চিহ্ন, এ উপসেট এক্স। বুঝে আসছে? তাহলে এখন আসো এর সাথে এক্স এর সম্পর্ক হলো বি এর সাথে এক্স এর সম্পর্ক, বি এবং এক্স এর মধ্যে সম্পর্ক। এখন দেখো তো বি এর মধ্যে, বি এর মাত্র একটা উপাদান, একটা, এই শূন্য, শূন্য আছে বি এর ভিতর। এই শূন্যটা কি এখানে ভিতর নাই? তাহলে বি এর সকল উপাদান এক্স এর ভিতর আছে না নাই? আছে। তাহলে বি কেও তোমার এক্স এর উপসেট বলা যাবে। তাহলে এখন লিখবো বি উপসেট এক্স। তাহলে বিও হলো এক্স এর উপসেট। ঠিক আছে, এভাবে লিখবো বি উপসেট এক্স। ক্লিয়ার? এখন আসো এ এর সাথে এক্স এর সম্পর্ক হলো, বি এর সাথে এক্স এর সম্পর্ক হলো, এ এর সাথে বি এর সম্পর্ক দেখো, এ এবং বি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এ এবং বি এর মধ্যে দেখো তো এই বি এর সকল উপাদান কি এর মধ্যে আছে? নাই। তার মানে আমি এখন লিখতে পারবো এটা এ বি এর উপসেট নয়। যে উপসেট চিহ্ন লিখবো আবার কেটে দিব, তার মানে লিখবো বি নট উপসেট এ। বুঝে আসছে?
তাহলে এই হচ্ছে সম্পর্ক। তাহলে আমাদের উদাহরণ একটা করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমাদের এই উপসেট শেষ, প্রকৃত উপসেটটা একসাথে বলে ফেলি। প্রকৃত উপসেট, আচ্ছা ইংলিশে বললে প্রপার সাবসেট। ওকে, প্রপার সাবসেট একটু দেখো। ওকে, এখন আমরা যদি বইয়ের মতো লিখতে চাই তাহলে আমরা লিখবো, আচ্ছা এখানে লিখছে একে বি, বি এর প্রকৃত উপসেট বলা যাবে যদি এবং কেবল যদি প্রথমত এ উপসেট চিহ্ন তো হতেই হবে, এ উপসেট বি হবে এবং দুইটা শর্ত মানতে হবে একই সাথে, এবং এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি সমান হতে পারবে না, তাহলে প্রপার উপসেট সাবসেট পাবো। ঠিক আছে, প্রপার আমরা প্রকৃত উপসেটটা পাবো। ঠিক আছে, তো যেমন কিরকম, যেমন আমি যদি এখানে লিখি ইকুয়াল টু হচ্ছে বইয়ের মতো করে লিখলাম 1 2, তারপর বি হচ্ছে 1 2 3। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আরেকটা উদাহরণ লিখি, এটা হচ্ছে 1, আরেকটা লিখলাম 2, সি ইকুয়াল টু 1 10 15 20, 10 15 20। ওকে, এখানে এখানে এ হচ্ছে 1 2, বি হচ্ছে 1 2 3, তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো তো, একে, আচ্ছা এখানেও এ এ বি নাম দ্বারা চিহ্নিত করি, এগুলো এ বি। আচ্ছা, একে এর প্রত্যেকটি উপাদান এখানে ভিতর আছে বি এর মধ্যে, হ্যাঁ আছে, এর উপাদান হচ্ছে দুইটা, এক 1 এবং 2, এখানে 1 আর 2 আছে, মানে এর প্রত্যেকটি উপাদান বি এর মধ্যে আছে, তার মানে এই যে এই সত্যটা মানছে। সুতরাং আমি এভাবে লিখতে পারতেছি এ উপসেট চিহ্ন বি। ঠিক আছে, কারণ এর প্রত্যেকটি উপাদান বি তে আছে। ওকে, তাহলে এই সত্যটা মানলো, এই সত্যটা মানলো। এবার এই সত্যটা মানতেছে কিনা আমাকে দেখতে হবে, এ আর বি কি সমান কিনা, এ এর প্রত্যেকটা উপাদান আর বি এর প্রত্যেকটা উপাদান কি সমান সমান, উভয় সমান সমান না, তাহলে এটা তো মানতেছে, এবং এ নট ইকুয়াল টু বি। ঠিক আছে, তাহলে প্রথমত উপসেট হইছে, এটার সাথে এ আর বি সমান হয় নাই, তাহলে দুইটা সত্য যেহেতু মানছে, তাহলে এ কে বি এর প্রকৃত উপসেট বলতে হবে। সুতরাং এ কে বি এর প্রকৃত উপসেট বলা যাবে। ক্লিয়ার? ওকে, এবার এখানে আসো, এটা তো গেল, এখানে দেখো এ, প্রথমত এই সম্পর্কটা টেস্ট করি, দেখো তো এখানে এ এর প্রত্যেকটা উপাদান বি তে আছে কিনা, হ্যাঁ আছে, এর প্রত্যেকটা উপাদান বি তে আছে, তাহলে এই সত্যটা মানলো, এ উপসেট বি মানলো। এর সাথে এটাও টেস্ট করতে হবে এখন, এ আর বি সমান নট, এ নট ইকুয়াল টু বি কিনা, দেখো তো এ আর বি কি নট ইকুয়াল, সমান সমান হয়ে গেছে তো, এখানে এখানে এ এর মধ্যে যা যা উপাদান আছে বি এর মধ্যে তা তা উপাদান আছে, তাহলে এ আর বি কি হয়ে গেছে, এ আর বি সমান হয়ে গেছে। ঠিক আছে,
কিন্তু আমার এটা আসতে হবে কি, এটা সমান নয় আসতে হবে, মানে এটা সমান হওয়া যাবে না। সমান হইলে এটা প্রকৃত উপসেট হতে পারবে না, শুধু উপসেট হওয়া যাবে কিন্তু প্রকৃত উপসেট হওয়া যাবে না। তাহলে এটা যেহেতু মানতেছে না, এই যে এটা সমস্যা করতেছে, সুতরাং একে বি এর প্রকৃত উপসেট বলা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু নট ইকুয়াল টু বি হইতে হবে। যদি সত্যটা মানতো তাহলে আমি প্রকৃত উপসেট বলে ফেলতাম, কিন্তু এটা তো এই সত্যটা মানতেছে না, নট ইকুয়াল টু বি সত্যটা মানতেছে না। মানে, সমান হয়ে গেছে, এ আর বি সমান হয়ে গেছে, সমান না হলে প্রকৃত উপসেট বলতে পারতাম, এখন যেহেতু সমান হয়ে গেছে এই জন্য প্রকৃত উপসেট বলতে পারতেছে না। এইটা মানে হচ্ছে, এই টেস্ট মানে হচ্ছে উপসেট 100%, এজ এ উপসেট বি টেস্ট হয়ে গেল। এখন এ পরেরটা হচ্ছে প্রকৃত উপসেট কিনা সেটা টেস্ট। এটা এ বি এর উপসেট এ টেস্টে পাস করছে, তার মানে উপসেট বলা যাবে। কিন্তু এই পরবর্তী টেস্ট যেটা প্রকৃত উপসেট সেটা তো সে পাস করে নাই, তার মানে এটাকে উপসেট বলা গেলেও, একে বি এর উপসেট বলা গেলেও প্রকৃত উপসেট বলা যাবে না। ক্লিয়ার? আবার দেখো এখানে এ উপসেট বি মানে উপসেট কিনা সেই টেস্টে সে পাস করছে, তাহলে একে বি এর উপসেট বলা যাবে। প্রকৃত কিনা সেটার জন্য এই টেস্ট, এ নট ইকুয়াল টু বি এই সত্যটা সে পাস করছে। ঠিক আছে, পাস করলে এটাকে প্রকৃত উপসেটটা বলা যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এখন আসো প্রকৃত উপসেট হলে আমরা এভাবে লিখতে পারি যে এ, যেভাবে নিচে উপসেট, উপসেট চিহ্ন হচ্ছে এরকম, এভাবে দিয়ে নিচে একটা দাগ দিয়ে দিতে হয়। কিন্তু প্রকৃত উপসেটটা হলে এভাবে দিব, জাস্ট নিচের দাগটা দিব না। এখানে এ প্রকৃত উপসেট নয়, এই যে বি এ লিখলাম, এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন, কিন্তু ও তো প্রকৃত উপসেট নয়, এই জন্য প্রকৃত উপসেট চিহ্ন লিখবো, তারপর কেটে দিব, মানে এ নট প্রকৃত উপসেট নয় বি। বুঝে আসছে এটা আর কি। তাহলে প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এটা, এটা যে এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন, এটা হচ্ছে প্রকৃত উপসেট নয় এর চিহ্ন। আমি এমনি লিখে দিতে পারি, এটা হচ্ছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট নয়। ঠিক আছে, এটা আর কি। ক্লিয়ার? বুঝছো? আজকে ক্লাস এই পর্যন্ত। আমরা প্রকৃত উপসেট পর্যন্ত শেষ করেছি। আমরা এখনো এইখানে আছি, যে প্রথম এখনো এইটা এখনো শেষ হয় নাই, আরো কিছু বাকি আছে। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এই এই অংশের আরো বাকি যা যা বাকি আছে সেগুলো সহ বিস্তারিত সবগুলো করবো আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের এফবিএম ক্লাসরুম থেকে স্বাগতম। এবং ক্লাসের কোয়ালিটি যদি, সাউন্ড যদি একটু সমস্যা হয় তাহলে একটু তোমরা ইয়ারফোন বা ইয়ারবাড ইউজ করতে পারো। এর সাথে যদি বোর্ড দেখতে সমস্যা হয় তাহলে স্ক্রিনটা একটু বড় করে দেখে নিবা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।